আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকার দেশে ভোক্তা পর্যায়ে প্রতিটি জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে 15 থেকে 17%, যা দেশের ইতিহাসে এমন মূল্য বৃদ্ধি প্রথম। নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, অকটেন 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করেছে সরকার। এক ধাক্কায় সব ধরনের জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দাম বাড়িয়েছে, তারপরও তো তেলের সংকট কমতেছে না। সিরিয়াল ঠিকই আরো বেশিক্ষণ, যেমন আগে দাম বাড়ার পরে আরো সিরিয়াল বেশিক্ষণ থাকা। এত সময় অপেক্ষা করতেছে এই রোদই, আর দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 4টায় এসে আমি 230 নম্বর সিরিয়ালে পাইছি, ঠিক আছে। তা আমি যদি সকাল 8টায় আসি আমি তো পাবো গিয়ে 500 নম্বর সিরিয়াল। এই যে জীবনে মূল্যবান সময়গুলো চলে যাইতেছে 5 ঘন্টার ভিতরে, এটা তো আসলে হয় না। দর্শক, এই মুহূর্তে উত্তর বাড্ডায় রয়েছেন সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজীব, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কেমন প্রভাব পড়েছে আর সেই সাথে গ্রাহকরা কি বলছেন জানাবেন। জি, তেলের দাম বাড়ার পরে কেমন প্রভাব পড়েছে সেটা জানার থেকেও বড় কথা আসলে তেলই নেই। তেল না থাকলে প্রভাবটা তো কতটুকু পড়ে সেটা বোঝাই যাবে। আমরা যদি একটু দেখাই যে এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা, অনেকে রাত থেকে অপেক্ষা করছে। তারা যেটি বলছে যে আসলে তেল আসার পরে না হয় দাম বাড়াবে, কিন্তু তেল দাম বাড়ানোর পরেও যদি তেল না পাওয়া যায় তাহলে সেই দাম বাড়ানোরও তো কোনো যৌক্তিকতা নেই। আমরা এখানে ক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অচিরেই যাতে এই তেলের সংকটটার সমাধান হয়, তারা কিন্তু তাই বলছেন। আমরা একটু সরাসরি কয়েকজনের সঙ্গে কথা বলি যে আসলেই তারা কি বলছেন, এইখানে কখন আসছেন, কি পরিস্থিতি। আমরা গতকালকে ভোর 5টার সময় আসছি, আসার পরে রাত্রে 9টা বাজে তেল শেষ, বন্ধ করে দিছে। আজকে আবার ভোর 5টায় আসা হয়েছে, এখনও সবাই সিরিয়ালে আছে, এখনও তেল আসেনি। তাদের জিজ্ঞেস করলে বলতেছে গাড়ি আসবে তারপরে তেল দেবে। মানে আজকে 2-3 দিন যাবত এইভাবেই চলতেছে, মানে তেল আসে, সিরিয়ালে এত পরিমাণে সিরিয়াল হয় যে আস্তে আস্তে শেষ পর্যায়ে আস্তে আস্তে তেল নাই, আসার পরে তেল নাই। কি পরিস্থিতি একটু। শনিবার আমরা তো রাতে 3টা থেকে সিরিয়াল দিছি, এই পর্যন্ত আমরা এই জায়গায় আসছি, এখন আমরা তেল পাচ্ছি না। তারা কি বলছে? বলতেছে আমাদের তেল শেষ, শেষ তেল নাই করে দেয়, গাড়ি একটা দেয়, হাফ করে দেয়, তারপর দেওয়ার পরে শেষ হয়ে যায়, অর্ধেক বেলা দেয় শেষ। হাফ গাড়ি তেল আসছে। আপনি কখন থেকে অপেক্ষা? আমি কালকে সকাল 6টার থেকে এখন পর্যন্ত এই যে তেল পাই না, তেল নাই। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি, কি পরিস্থিতি। মানে ওনারা বলে গেল তেল নাই, কথা একটাই, মানে তেল নাই তার কাছে। আর ওনারা আসলে সিরিয়ালে আসলে 20-25 টাকা দিতে পারে, এই কথা হচ্ছে। আর দেয় 5টা, মানে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে একটু শুনি যে এই যে দীর্ঘ অপেক্ষা করছেন, কি পরিস্থিতি। পরিস্থিতি কালকে 8টার দিকে আসছি, এখন সকাল 8টার দিকে আসছি, সিরিয়াল আসার পরে বলেছে তেল নাই। এখন আবার আসছি, এখন বলতেছে তেল আসবে আসবে আসবে, কখন আসবে জানি না। কিন্তু যখন সামনে আসি, সারা রাত্র মশার কামড়ে খাইছি, কিন্তু রাত্রে আমরা সব এই জায়গায় ছিলাম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একাধিক চালকের সঙ্গে, ক্ষুব্ধ চালকরা যেটি বলছেন যে এখানে দীর্ঘ সময় তারা অপেক্ষার পরেও কিন্তু তেল পাচ্ছেন না। আমরা এখানকার পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছে যে স্বাভাবিক চাহিদার থেকে এখন কিন্তু তেল কম দেওয়া হচ্ছে। অন্যান্য সময় এখানে ডিজেল এবং অকটেন 9,000 লিটার করে দেওয়া হয়, কিন্তু এখন এইখানে ডিজেল এবং অকটেন মিলিয়ে 4,500 লিটার করে মোট 9,000 দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য চাহিদার তুলনায় এখানে অন্তত অর্ধেক তেল দেওয়া হচ্ছে, যার কারণে তারা চাহিদার পর্যাপ্ত যোগান দিতে পারছেন না। তারা বলছেন যে দুপুরের পরে অর্থাৎ 2টার দিকে এখানে তেল আসবে এবং আসার পরে তারা তেল দেওয়া শুরু করতে পারবেন, এবং সেই তেলটিও সর্বোচ্চ হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। এই যখন পরিস্থিতি, তখন আমরা একটু বলে রাখি যে এখানে কেমন যানজট সৃষ্টি। ধন্যবাদ। জ্বালানি তেলের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, জ্বালানি তেলের তো দাম বেড়েছে, তো এখন কি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, নাকি এখনো সংকটের কথা বলছে পাম্প কর্তৃপক্ষ? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন
খুলনায় কিন্তু একই অবস্থা, তেল নিয়ে তেলেশমাতি কোনোভাবেই কিন্তু কমছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরের নতুন রাস্তা এলাকায় এলেনা পেট্রোলিয়াম সাপ্লাই এই পেট্রোল পাম্পে। এখানে এসে দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন ক্রেতারা এই পাম্পে এসেছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, দীর্ঘ লম্বা লাইন, কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া শুরু করেনি। কিছুক্ষণ পূর্বেই এই পাম্পে এসেছে অকটেন এবং ডিজেল, অর্থাৎ এই পাম্পে কিন্তু আজ পেট্রোল নেই। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা একটি কথাই বলেছেন যে এখানে কিছুক্ষণ পূর্বে 4,500 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল এসেছে, অর্থাৎ আজ কিন্তু এই পাম্প পেট্রোল সাপ্লাই দিতে পারবেন না বলে তারা জানিয়েছেন। এভাবে কিন্তু খুলনার প্রায় প্রতিটি পাম্পে একই অবস্থা, প্রতিটি পাম্পেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাইকাররা, বিভিন্ন প্রাইভেট গাড়ি সমূহ। তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির লম্বা লাইন, কোনোভাবেই কিন্তু তেল নিয়ে কমছে না। আজ বাজার দর যে নতুন বর্ধিত রেট দেওয়া হয়েছে সেই দরেই কিন্তু তেল নিতে এসেছেন সাধারণ ক্রেতারা, তবে তারা কিন্তু তেল না পেয়ে অনেকটা অসন্তুষ্টি বিরাজ করছেন। তারা বলছেন যে তারা বাড়তি দাম হলেও তারা তেল নিতে রাজি রয়েছেন, তবে তারা চান নির্বিচ্ছিন্ন তেল, তারা চান তাদের প্রয়োজনীয় মোতাবেক তেল। কিছুক্ষণ পূর্বে একজন চাকরিজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন তিনি আজ ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাবেন, যাবার পথে তিনি এই পাম্পে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, কিন্তু তিনি তেল পরিমাণ মতো না পেয়ে অনেকটা অসন্তুষ্টি বিরাজ করছেন। তাই তিনি সরকারের দাবি করেন যে বাড়তি রেটে হলেও যেন তাদের চাহিদা মতো তেল তারা নিতে পারেন। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে তেলের সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হামে নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়েছে। আরও 34 শিশু উপসর্গ নিয়ে এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর। 24 ঘন্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে নতুন আরও 10 শিশু ভর্তি হয়েছে। এদিকে দরিদ্র পরিবারের সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, গত 24 ঘন্টাতেও হামের উপসর্গ নিয়ে 1 শিশু মারা গেছে ময়মনসিংহে। চিকিৎসকরা কি বলছেন, হঠাৎ করে হাম কেন এভাবে বেড়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কিন্তু আরো একজন শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু আরো 6টি শিশু কিন্তু ভর্তি আইসোলেশনে এখন পর্যন্ত 78 জন শিশু কিন্তু রয়েছে। তো আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের প্রাদুর্ভাব নিয়ে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ এই যে গত কয়েকদিন ধরে কিন্তু হামের রোগীদের যে ভর্তি, অর্থাৎ চাপ, যে পরিমাণ চাপ সেই পরিমাণ কিন্তু আসন সংকট কিন্তু এখানে খুবই সীমিত। তো যেই শিশুটি মারা গিয়েছে সেই শিশুটি 3 মাস বয়সী, সে কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত 9 এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল দুপুর 1:15 দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট 611টি শিশু। এর মধ্যে কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 519 জন এবং মৃত্যু হয়েছে কিন্তু 14 জন এই শিশুর। তো সর্বশেষ যে বিষয়টি বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কিন্তু হামের উপদ্রব কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ রোগীর স্বজনরা প্রতিদিন কিন্তু তারা সংখ্যা দিয়ে কিন্তু তাদের শিশুদেরকে এই হাসপাতালে ভর্তি করছেন, অর্থাৎ তারা বলছেন যে তুলনায় এখানে চিকিৎসা সেবা পাওয়ার কথা সে তুলনায় কিন্তু তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। এবং আপনাকে একটি বিষয় আবার বলে দিই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে 1 মাস থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য কিন্তু এখানে আইসিইউ এবং ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু বারবার এই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হামনি সর্বশেষ।
ধন্যবাদ। পবিত্র হজ পালনে ঢাকা ছাড়ছে হাজিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শেষ সময়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফ্লাইটে যাচ্ছেন যাত্রীরা। পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বন্ধেও মোনাজাত করার কথা বলছেন মুসল্লিরা। আগামী 21 মে পর্যন্ত হজের ফ্লাইটে সৌদি আরবে যাবেন হাজিরা। এ সময় মোট 207টি ফ্লাইট পরিচালিত হবে। সার্বিক ব্যবস্থাপনায় আমার দৃষ্টিতে যারা হজব্রত পালন করার উদ্দেশ্যে আসছেন তারা সবাই মোটামুটি সন্তুষ্ট। আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না, সেটা অবশ্যই হাজিদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া থাকবে। আর বাংলাদেশের মানে বিশেষ করে হাজি ক্যাম্পের হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর। আমরা দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া চাই যেন আমরা সুন্দরভাবে এই বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আশকোনায় আগত হাজিরা কোনো অভিযোগ করেছে কিনা আর সব ফ্লাইট সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। সিনথিয়া, ছোট দু একটি অভিযোগ রয়েছে, বিশেষ করে মশার একটু উৎপাত বেশি। আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পরপর মশার ওষুধ ছিটানো হচ্ছে, যেহেতু দীর্ঘ সময় জায়গাটি আসলে বন্ধ থাকে, তার ফলেই কিন্তু এই মশার একটু উৎপাত বেশি। কিছুক্ষণ আগে পরিচালক তিনি হজ অফিসের যিনি পরিচালক তিনি কথা বলেছেন যে তারা এই মশার বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখে তারা এই সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এবার কিন্তু হজের যারা রয়েছেন যাবেন তাদের জন্য সকল ধরনের যাত্রীদের সব ভিসা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং টিকিট সম্পূর্ণ কাটা হয়েছে। এজন্য কোনো হজের যাত্রী যেন প্রতারণার শিকার না হয়, কারো ফাঁদে যেন পা না দেয়, সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। হজ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে সকল এজেন্সি রয়েছে সেই এজেন্সির কাছ থেকে যেন তারা ভিসা এবং টিকিট সংগ্রহ করে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন এই আশকোনা হজ ক্যাম্পে কিন্তু ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে। ইমিগ্রেশন সম্পন্ন কাজ তারা এখানে সম্পন্ন করে গাড়িতে করে এয়ারপোর্টে গিয়ে তারা বিমানে চড়ে সুন্দরভাবে হজে জন্য সৌদি আরবের উদ্দেশ্যে তারা যাত্রা করছেন। এবং এই কার্যক্রমের জন্য কিন্তু এখানে যারা হাজিরা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি হজ ব্যবস্থাপনার জন্য যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং হাজিরা যাতে কোনোভাবেই সমস্যার মুখে না পড়ে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এবং এখন পর্যন্ত যে কয়টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে গিয়েছে সবগুলো ফ্লাইটই কিন্তু নির্বিঘ্নে সেখানে পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আজকে 14টি ফ্লাইট পরিচালিত হবে। এরকম পর্যায়ক্রমে 21 তারিখ পর্যন্ত ফ্লাইটে করে হাজিরা হজের জন্য দেশ ছেড়ে চলে যাবে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। প্রবাসীরা বাংলাদেশের জন্য সম্পদ, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সকালে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড সিভিক কাউন্সিলর শিবলি আলমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরের খোঁজ নেন। শিবলি আলম বলেন বাংলাদেশিদের জন্য কাজ করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।